করলো। আমি বিমল শঙ্কর বাবুর কাছে যাব যে ৬৯ জন পুলিশ কর্মী তারাও জখম হয়েছেন। তো আজকে আন্দোলনের যে ফর্মটা আমরা দেখলাম সেটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? না, একটু আগে আলোচনাগুলো হয়ে গেছে যে আমি বিগত বহু বছরের ধরুন 60-এর দশকেতে সেভাবে দেখিনি, বয়স তখন দেখার মতো হয়নি। 80-র দশক থেকে যে মিছিলগুলো হয়েছে তখন বিরোধী দল ডেফিনেটলি কংগ্রেস। তখন কংগ্রেসের যে মেথডটা ছিল যে পুলিশকে যতটা পারে ইট মারো, উত্তপ্ত করো, বাস ভাঙচুর করো, সেটা বছরে একটা করে বন্ধ রাখতো, সেটা করতো। বামেরা 60-এর দশকে যে গণ আন্দোলনগুলো করেছে সেখানে কিন্তু কোনো না কোনোভাবে হিংসা এসে গেছে। কে হিংসা প্রথম এনেছে, পুলিশ এনেছে নাকি আন্দোলনকারীরা এনেছে, সেটা বড় কথা নয়, বা বড় কথাও হয়তো কোনো অর্থে কোনো না কোনো সময় এসেছে, কিন্তু ভয়ঙ্কর হিংসা প্রয়োগ ঘটে গেছে। সে ট্রাম পুড়িয়ে ছাড়খাড় করে দেওয়া হোক, বাস ভেঙে দেওয়া হোক, চারদিক থেকে ভুকা মানুষের মিছিল ঘিরে দেওয়া হোক, পুলিশের নির্দয় লাঠি পেটানো হোক, সব মিলিয়ে হিংসা প্রয়োগ কিন্তু ঘটে গেছে। ফলে পশ্চিমবঙ্গে গণ আন্দোলন মানেই হিংসার প্রয়োগ হবে, এবং সেই ট্র্যাডিশন থেকে আমরা বেরোতে পারলাম না। সেই ইট ছোঁড়া, পুলিশের পাল্টা ইট ছোঁড়া, এবং পুলিশের ব্যারিকেড ভাঙতে গেলে পুলিশ লাঠিচার্জ করবে, কাঁদানে গ্যাস ছুড়বে। একটা জায়গায় আগের 80 বা 90-এর দশক বা 2011-র আগে পর্যন্ত যেটা হতো, পুলিশ কথায় কথায় যে গুলি চালাতো, সেই একটা ট্র্যাডিশন থেকে আমরা কিছুটা সরে এসেছি। পুলিশ আগে জাস্ট একটা লাইনে শেষ করি। এসইউসির একটা অতি নিরীহ মিছিল বাস ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে, সেখানেও কিন্তু পুলিশ গুলি চালিয়েছিল। তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বলেছিলেন পুলিশকে ইট মারলে কি পুলিশ রসগোল্লা ছুড়বে, এবং এসইউসির মাথায় হালদার মারা গেছে। বারবার অভিযোগ উঠছিল যে পুলিশ ট্রিগার হ্যাপি হয়ে গেছে। এখানে পুলিশ আপার হ্যান্ড নিয়েছে। অভিযোগটা যখন তোমরা করছো সেই সময় দাঁড়িয়ে শাসক পক্ষের যুক্তি যে পুলিশ তো লাঠি চালিয়েছে, পুলিশ কাঁদানে গেছে, শেল ফাটিয়েছে, পুলিশ তো গুলি চালায়। পশ্চিমবাংলাতে এই যে কদিন আগে ভাঙড়ে যে দুজন মারা গেল, আলমগীর আর হচ্ছে আর একজন আমাদের কে মারলো তাকে? পুলিশ গুলি চালায়নি। ক্ষমতায় আসার 2-3 মাসের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় 2011-এ যখন ক্ষমতায় আসলেন, 2-3 মাসের মধ্যে আলো চাইছিল বলে দক্ষিণ 24 পরগনায় রেজিনা খাতুনকে গুলি করে মারেননি। একটা বেসরকারি কোম্পানির পেলোডার আনতে গেছিল বলে ওনারা গুলি চালাননি। বললে হবে পুলিশ ট্রিগার হ্যাপি হয়নি? আপনি পশ্চিমবাংলাতে এখন তো পুলিশকে গুলি চালাতে হয় না, এখন তো সোমনাথ কাউরা গুলি চালায়। আমার দেখুন, আপনি অতীতের 100টা ঘটনা বলতে পারেন, আমি 110টা ঘটনা বলতে পারি। এখানে সেটার প্রতিযোগিতা হচ্ছে না। আমি খালি একটা কথা আপনাদেরকে বলার জন্য এখানে এসছি, সেটা হচ্ছে যে আমরা নবান্ন দখল করতে যাইনি। আমাদের কোনো নেতা কোনোদিন একবারই কথা উচ্চারণ করেননি যে আমরা গায়ের জোরে নবান্ন দখল করব। আমরা কতগুলো দাবি বলেছিলাম যে মুখ্যমন্ত্রীর কাছে আমরা এই দাবি প্লেস করতে চাই। হ্যাঁ, আমরা মিছিল করে গিয়ে প্লেস করতে চাই। তার কারণটা হচ্ছে পশ্চিমবাংলার মানুষ নিজের এলাকায় মিছিল করতে পারেন না। প্রশ্নটা নিশ্চয়ই শান্তনদা বলবে, আমি জিজ্ঞেস করলাম যে শেষ করে নি। পশ্চিমবাংলার মানুষকে নিজের এলাকায় মিছিল করলে মার খেতে হয়, নিজের এলাকায় সকালবেলা মিছিল করলে সন্ধ্যেবেলা তার বাড়িতে তৃণমূলের লোকেরা চড়াও হয়। মানুষ ভাতের দাবিতে, কাপড়ের দাবিতে, রোজগারের দাবিতে, শিক্ষার দাবিতে মিছিল করেই যাব। তাদের প্রতিনিধিরা গিয়ে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে ডেপুটেশন জমা দেবেন। তুমি আমাকে একটা কথা বলো, মুখ্যমন্ত্রীর কি অসুবিধা হতো? মুখ্যমন্ত্রী যদি নবান্নে বসে থেকে বলতেন যে ঠিক আছে আপনারা মিছিল করুন, এই জায়গা পর্যন্ত আমি পারমিট করলাম, আপনারা আপনাদের মিছিল নিয়ে আসুন, তারপরে আফটার দ্যাট সার্টেন পয়েন্ট আপনাদের প্রতিনিধিরা আমার কাছে আসুক, বিধায়ক দলের প্রতিনিধি হতে পারে, দলীয় প্রতিনিধি, সংগঠনের প্রতিনিধি হতে পারে, আমি তাদের সাথে কথা বলে আপনাদের দাবিগুলোকে শুনবো এবং আমরা আলোচনা করবো। অসুবিধাটা কি আছে? শান্তন যেটা বলছিলেন যে ক্রেডিবিলিটির প্রশ্ন, কিন্তু শান্তন এটাও তো ঠিক যে আজকে পক্ষে বিপক্ষে যাই মত থাক না কেন, আজকে অন্তত খুব যে কারণে আমরা আজকে আলোচনা করছি, আজকে বামেদের যে আন্দোলনের যে ফর্মটা, সেটা এই মুহূর্তে খুব চর্চিত একটা বিষয়। তো এটা তো ডেফিনেটলি বৃহস্পতিবারের কর্মসূচিটাকে একটা চ্যালেঞ্জের মুখে ফেলছে। না দেখুন, বামেদের যে ঘোষণা অনেক দিন আগে, আমার মনে আছে ফেব্রুয়ারি 6 তারিখ আমরা শহীদ মিনারে সভা করেছিলাম, তার আগে থেকে নবান্ন ঘোষণা ওনারা করেছিলেন। আমরা তো লালবাজার চলো 15 দিন, 20 দিন, 25 দিন আগে ঘোষণা করেছি। বিষয়টা সেখানে না, বিষয়টা হচ্ছে যে মমতা ব্যানার্জিও চাইছেন সিপিএম বা বামপন্থীর একটু শক্তিশালী হন, কারণ তিনি বলেছেন কংগ্রেসের দায়িত্ব আমি নিয়ে নিলাম, আর পাড়ায় পাড়ায় বোঝাও যাতে সিপিএম থেকে বিজেপিতে লোকে না যায়। তাই একটা দলের প্রত্যক্ষ দায়িত্ব নিয়েছেন শ্রীমতী মমতা ব্যানার্জি, আর একটা দলের পরোক্ষ দায়িত্ব নিয়েছেন। তা সেই হিসেবে যে কোনো মিছিলকে যদি হাইলাইট করা যায়, যে আপনারা সারাক্ষণ টিভিতে দেখাচ্ছেন, লাঠি না চললে দেখাতেন, যদি মমতা ব্যানার্জি সত্যি মিছিলটাকে নবান্ন অব্দি আসতে দিতেন, স্মারকলিপি দিতেন আর ফিশ ফ্রাইটা খাওয়াতেন, 24 ঘন্টায় কতটুকু খবর হতো? সন্ধ্যে 8টার ডিসকাশন হতো না। হলো এই কারণেই লাঠি চললো বলে, জল কামান চললো বলেই। তার জন্য মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেস চায়
যে এখানে এরকম ঘটনা ঘটুক সিপিএম এর মিছিলে, এ ধরনের আমি ঘটনা ঘটুক। সায়ন্তন খুব ইউনিক একটা থিওরি নিয়ে হাজির হয়েছে, আমি সেটা নিয়ে না, শতরূপ unique না, এবং বাস্তব বিজন theory। দুজনের কাছেই আসবো। সায়ন্তনের বক্তব্য যে আজকে বামেদের এই মিছিলটাকে আরো বেশি চর্চিত করার ক্ষেত্রে নাকি শাসক দলেরই ভূমিকা ছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল সাংসদ, তার বক্তব্য আপনাদের শোনাবো। সিপিএম পার্টির অস্তিত্ব বিপন্ন, তাই তাদের লক্ষ্য নবান্ন। এবং যারা ভাবছে যে এই ডান্ডা দিয়ে আর পুলিশকে ইট পাটকেল মেরে আইন শৃঙ্খলাকে বিনষ্ট করব, বিঘ্নিত করব এবং বাংলাকে আগুন জ্বালাবো, প্রশাসনের মতো পদক্ষেপ নেবে এবং মুখ্যমন্ত্রী যা বলার প্রশাসনকে বলে দিয়েছে। আমি অন্তত বিশ্বাস করি এবং দৃঢ় বিশ্বাসী যে যারা এইভাবে রাস্তায় নেমে ইট পাটকেল ছুঁড়ে বাংলাকে অশান্ত করতে চাইছে তাদেরকে কোনো মতেই আমরা এই কাজটা করতে দেবো না।